তো আমাদের এটা কাজটা শুরু করতে গেলে আমরা জেনারেলি বিল্ডার টুল ইউজ করি, ঠিক আছে? মানে যখন আমাদের ফ্রন্ট এন্ডে কাজ করি তখন ফ্রন্ট এন্ডে বিল্ড টুল নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কাজ স্টার্ট করতে হয়। এবার বিল্ড টুল নিয়ে কাজ স্টার্ট করার জন্য আমাদের পার্সেল যেটা আছে এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট টুল, মানে এখনও পর্যন্ত যত রকমের বিল্ড টুল আমাদের কাছে রয়েছে। এবার এর মেন ফিচার্স অ্যাকচুয়ালি কী? এর মেন ফিচার্স হচ্ছে এইটাই যে এইখান থেকে আমরা দু রকমের মেনলি অ্যাপ আমরা ডেভেলপ করতে পারি। একটা হচ্ছে ওয়েব অ্যাপ আর একটা হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে? এই দু রকম টাইপের অ্যাপ আমরা ক্রিয়েট করতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে প্রথম যে লাইনটা, এই লাইনটা হচ্ছে বেসিক্যালি কী হচ্ছে, আমরা ডাইরেক্টলি যদি কোনো অ্যাপ ক্রিয়েট করতে চাই তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সিনট্যাক্স। যে সিনট্যাক্সটাকে যদি ইউজ করি, এখানে মেনলি কী হচ্ছে, প্রথমে npm হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজারের কোড ক্রিয়েট হচ্ছে। অ্যাকচুয়ালি ক্রিয়েট পার্সেল হচ্ছে বেসিক্যালি আমাদের একটা সিনট্যাক্স, যে সিনট্যাক্সের মধ্যে আলাদা আলাদা টাইপের টেমপ্লেটস রয়েছে যেটাকে আমরা আমাদের প্রজেক্ট নেমে কনভার্ট করে দিতে পারি, ঠিক আছে, কনসোলে। তো এখানে ভ্যানিলা রয়েছে, রিয়াক্ট ক্লায়েন্ট রয়েছে, রিয়াক্ট সার্ভার রয়েছে, রিয়াক্ট স্ট্যাটিক রয়েছে। মানে বেসিক্যালি এখানে রিয়াক্ট এখানে স্টার্ট করা যায়, কারণ রিয়াক্ট বেসিক্যালি কী হচ্ছে, এমন একটা লাইব্রেরি রিয়াক্ট যে যে কোনো জায়গায় আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারি, যে কারণে বেসিক্যালি রিয়াক্টের যে এক্সপোজারটা সেটা সবথেকে বেশি, মানে যেহেতু সমস্ত জায়গাতে এর ইন্টিগ্রেশন প্রসেস থাকে। এবার ব্যাপার হচ্ছে এটার প্রসেসটা কীরকম আর কি কি ধরনের জিনিস আমাদের অ্যাকচুয়ালি সাপোর্ট করে। মেন হচ্ছে কি, যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজেসের উপর কাজ করি তো এখানে মেনলি হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট, HTML, CSS, এসভিজি। এসভিজি হচ্ছে স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স। তারপরে হচ্ছে টাইপস্ক্রিপ্ট, MDX, এরকমভাবে বিভিন্ন রকমের টাইপের আমাদের আলাদা আলাদা ডাইনামিক রিসোর্সেস আমরা পেয়ে থাকি, যেগুলো দিয়ে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশান বিল্ডিংয়ে হেল্প করে, ঠিক আছে? এবং অবশ্যই এইগুলো বিল্ড আপ হয়ে নর্মাল HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এইটাতে অ্যাকচুয়ালি এক্সপোর্ট হয়। এই ওপরের তিনটে বাদ দিলে পরে, মানে ওপরের তিনটে না, অ্যাকচুয়ালি ওপরের চারটেকে বাদ দিলে পরে বাদ বাকি যতগুলো এখানে অপশানস দেখা যাচ্ছে সমস্তই হচ্ছে ডাইনামিক লেভেলের অপশানস, যেগুলো মেনলি ডেভেলপমেন্টে হেল্প করছে বিল্ড করার জন্য, মানে সফটওয়্যারকে বিল্ড করতে এগুলোকে হেল্প করে, ঠিক আছে? যাই হোক, এবার আমরা এখান থেকে যদি আমরা ক্রিয়েট করি তো ডিফল্ট আমরা একটা ক্রিয়েশনের জন্য এই ফার্স্ট কমান্ডটাকে আমরা নিচ্ছি, নিয়ে আজকে এইটাকে আমি এই কমান্ড লাইনটাকে আমি ইউজ করব। ভ্যানিলা মানে হচ্ছে নর্মাল যে জাভাস্ক্রিপ্ট আমরা যেটা ইউজ করছি সেইটাকে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলে, ঠিক আছে? আচ্ছা, এই সুডো তো আমাদের উইন্ডোজে হবে না, না, আমাদের কি অ্যাডমিন মোডে চালাতে হবে? লাগে না, অ্যাডমিন মোডে যে চালাতে হবে তা নয়, কিন্তু অনেক সময় npm আপনার এই এটার নাম হচ্ছে কি VS কোডের মধ্যে অনেক সময় npm বা নোড কমান্ড এক্সিকিউট করতে চায় না, তার জন্য একটা ফাইল রয়েছে PS1, মানে npm.ps1 বলে একটা ফাইল থাকে, যেটার জন্য অ্যাকচুয়ালি অনেক সময় এইখানে চলে না, মানে VS কোডের মধ্যে। তো শুধুমাত্র ওই ফাইলটাকে শুধু রিনেম করে দিতে হয়, রিনেম করে দিলে পরে বা ডিলিট করে দিলে তখন আমাদের এই কমান্ডগুলো চলে এবং সেখানে সুরও লাগে না আপনার, ঠিক আছে? মানে অ্যাডমিন, হ্যালো আছেন কি? এখানে মেনলি অ্যাডমিন মোড আপনাকে অন করতে লাগবে না, ঠিক আছে? এটা শুধুমাত্র আপনার উইন্ডোজের ক্ষেত্রে আর লিনাক্সে, তাও উবুন্তুর ক্ষেত্রে এই সিনট্যাক্স মেনলি চলে। ও সরি, এখানে একটা ভুল হয়ে গেছে। আজকে আমি যে ফোল্ডারটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে আমার ক্লাস 9-8 হবে। এখানে আমরা এটাকে ক্লাস 8 করছি। ক্লাস -8 করলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝখানে যদি ওই
স্পেস রাখতে হয়, তাহলে এইভাবেই ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো এইখানে মেনলি কী দাঁড়ালো, এইখানে এই যে ক্রিয়েট পার্সেল যেটা আছে, ক্রিয়েট পার্সেলের কাজ হচ্ছে এনপিএক্স বলে এখানে একটা কমান্ড লাইন আছে, যার মধ্যে থেকে এই ক্রিয়েট পার্সেল বলে একটা কমান্ড লাইন আছে, যেখান থেকে ভ্যানিলা একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা এখানে আমরা দেখতে পাবো, সেই স্ট্রাকচারে একটা প্রজেক্ট স্ট্রাকচার বানিয়ে দিয়ে দিয়েছে। এবার এখানে সিডি ক্লাস 8 করলে আমরা এখানে ঢুকে যেতে পারছি। এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমাদের npm স্টার্ট মারলে, আমার পুরো স্ক্রিন দেখা যাচ্ছে তো, npm স্টার্ট মারলে আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এবার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট স্টার্ট তো হয়ে যেত, কিন্তু এখানে কী হচ্ছে, যেহেতু অ্যাকচুয়ালি একটা ফোল্ডার ক্রিয়েট করবে, সেই ফোল্ডারটা ক্রিয়েট করতে পারছে না, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশনস দরকার। তো সেই কারণে আমি আপাতত এই ফোল্ডারের অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশনের জন্য চেঞ্জ মোড অপশানস ক্রিয়েট করে নিচ্ছি। এটা ম্যাক লিনাক্সের এই ব্যাপারটা হয়ে থাকে। এখানে হচ্ছে চেঞ্জ মোড, এখানে রিড রাইট এক্সিকিউট সব কটা মোড অপশান এনেবল করলাম। আর এখানে এটা -r মানে হচ্ছে, এটা হচ্ছে রিকার্সিভ, মানে হচ্ছে যতগুলো ফোল্ডার ফাইল যা যা রয়েছে সবার ক্ষেত্রে এই রিড রাইট এক্সিকিউট এই ব্যাপারটা এনেবল হয়ে গেল। ওকে, এবার এখানে ক্লিয়ার করছি। এবার ব্যাপারটা হচ্ছে এবার এখানে npm স্টার্ট করি, এখানে বিল্ড হয়ে আমাদের ডিস্ট ফোল্ডার আর পার্সেল ক্যাচ এই দুটো ফোল্ডার ক্রিয়েট হলো। তো আপাতত ইনিশিয়ালি আমরা এই পেজটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা করতে যাবে, ওই যে আমরা যে ক্রিয়েট করলাম, আমরা যে প্যাকেজ যে ক্রিয়েট করলাম, এই প্যাকেজ ক্রিয়েট করার পরে এই যে সোর্স ফোল্ডার থেকে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা স্টার্ট হলো। নিজেই এই পেজটা খুলে গেছে। হ্যাঁ, তো ওই যে যখন আমরা কমান্ড লাইনটা ইউজ করলাম, তখনই তো এই কমান্ড লাইনের মাধ্যমে তো এই সোর্স ফোল্ডারের পুরো কাজটা মানে এই সেট আপটা কমপ্লিট করে দিল। npm স্টার্ট বলতে মানে নিজে থেকে পেজটা খুলে দিল? না না, নিজে থেকে করলেনি। এখানে npm স্টার্ট করার পরে আমাদের এই পোর্টটা ওপেন হলো, লোকাল হোস্ট 1234। এবার এটার উপরে কন্ট্রোল মানে কন্ট্রোল ক্লিক মারতে, তখন এখান থেকে এখানে করলো, এখান থেকে কন্ট্রোল ক্লিক করতে হবে, তবে পরে এখানে খুলবে। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যদি আমাদের কোনো কিছু যদি চেঞ্জ করতে হয়, আমাদের অবশ্যই আমরা এই HTML এর মধ্যে গিয়ে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, অবভিয়াসলি আমাদের এখন এই মুমেন্টে এখানে যেভাবে সেট আপটা করেছে, এখানে আমাদের পার্সেলটা কেন দরকার? পার্সেল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজ বিল্ডিংয়ের জন্য হেল্প করে। মানে আমরা এখানে যখন আমরা কিছু থার্ড পার্টি লাইব্রেরি ইউজ যদি করি, মানে থার্ড পার্টি লাইব্রেরি বলতে যেমন কিনা আমরা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি যদি ক্রিয়েট করি, তখন আমাদের মানে মাল্টিপল ফাইলসে যখন আমরা একই কোডকে লিখব, তখন আমাদের পার্সেলটা দরকার পড়ছে। মানে আচ্ছা, পার্সেলের ব্যাপারটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য করছি বলে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আপনাকে তাহলে একটা অন্য একটা অ্যাপ্লিকেশান দেখাতে পারি। শিফট করবো কি? আপনার ইচ্ছা, আপনি যেটা করবেন। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এইটা যেটা রয়েছে, আমি অ্যাকচুয়ালি লাইব্রেরি সিস্টেমটা যাব, তাহলে পরে বুঝতে আর একটু সুবিধা হবে। মেন ব্যাপার হচ্ছে কি, যখন কিনা আমরা মাল্টিপল ফাইলস নিয়ে কোনো কাজ করি, তখন সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা ইউজ করা যেতে পারে। তাহলে এইখানে মেনলি কী করছি, আমি এখানে একটা জেএস লিভ বলে আমি এখানে একটা জেএস লিভ বা জেএস অ্যাপ বলে আমি নাম দিই, জেএস অ্যাপ বলে আমি এখানে একটা নাম দিলাম। এইটার ভেতরে আমি প্রথমে
PS np sudo npm init init করে এখানে আমরা স্টেপ বাই স্টেপ ইনফরমেশান দিতে পারি। তো এখানে বেসিক্যালি প্যাকেজ নেম হচ্ছে জেএস অ্যাপ ভার্সন 1, দিস ইজ দ্য ডেমো অ্যাপ, এন্ট্রি ফাইল ইন্ডেক্স, টেস্ট কমান্ড, রিপোজিটরি, কিওয়ার্ড, অথর আপাতত কিছু বসালাম না, ফাইনালি ইয়েস করে দিচ্ছি। এগুলো কি আপনি কিছু দিচ্ছেন নিজে থেকে, ও হিন্ট দিচ্ছে? নিজে থেকে হিন্ট দিয়ে দেয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে ডিফল্ট তো থাকেই, এবার চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা, মানে লাইন বাই লাইন এখানে জিজ্ঞাসা করলো, এবার আমরা চাইলে চেঞ্জ করতে পারি, আর যদি মনে করি না যা আছে অ্যাজ ইট ইজ সেটাকে আমরা ইউজ করবো তো করতে পারি। যেমন কিনা আমি এখানে দিস ইজ দ্য ডেমো অ্যাপ বলে যে লিখলাম, এইটা প্যাকেজ ডট জেসনে এই লেখাটা পড়ে গেল। এখানে অথরের নাম আমি আমারটা বসাইনি, তো এখন আমি আপাতত ফাইলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি এখানে আমার নাম বসিয়ে দিলাম। ঠিক আছে, এই কমান্ডটা অর্থ কি, যে একটু উপরে যান একটু, ইনিট, এই যে সুডো npm init মানে ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কি মানে প্যাকেজ মানে? হ্যাঁ, মানে এই প্যাকেজ ডট জেসন ফাইলটাকে রেডি করা, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করছি। মানে একটা সফটওয়্যার বানাবার জন্য এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন প্রসেস। মানে আপনি প্যাকেজ করলে সুবিধাটা কি হয়, মানে এক জায়গায় সবকিছু থাকে, ডিপেন্ডেন্সি গুলো সবকিছু? অ্যাকচুয়ালি প্যাকেজ করার মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে ডিপেন্ডেন্সি ম্যানেজ করার জন্য। থার্ড পার্টি যখন লাইব্রেরি বা প্যাকেজেস নিয়ে আমরা যখন কাজ করব, সেটাকে যাতে আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি বা ম্যানেজ করতে পারি, তার জন্যই মেনলি এটাকে ইউজ করা হয়। আচ্ছা, ঠিক আছে, থার্ড পার্টি প্যাকেজ ম্যানেজমেন্টের জন্য এটা মেনলি ইউজ করা হয়। এবার এটা হয়ে যাওয়ার পরে এবার বেসিক্যালি কী হচ্ছে, আমরা কোনো যদি সফটওয়্যার বিল্ডিংয়ে যদি কিছু যদি করতে চাই, মেনলি কী হয়, আমরা এখানে এসআরসি বলে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যেখানে আমরা জেনারেলি আমাদের নিজস্ব কোড লিখে থাকি। তো এখানে যেমন আমি মেইন ডট জেএস বলে এখানে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল করছি। ঠিক আছে, তো এবার আগের দিন যেমন করেছিলাম, এবার এখানে কী হচ্ছে, মনে করুন আমরা এমন একটা সফটওয়্যার বিল্ডিং করার চেষ্টা করছি, অ্যাপ্লিকেশান, যেখানে ওই ক্লাস ওরিয়েন্টেড প্রসেস আগের দিন যেমন ছিল, মানে লাস্ট এই ক্লাস কার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই যদি আমরা করি, এখানে একটা কাজ করি, জিনিসটাকে একটু অন্যরকমভাবে রেডি করি। যে করি লাইব্রেরি ইউজ করেছেন কখনো? না, খুব একটা। মানে করেনি নাকি কখনো? একটু একটু হয়তো করেছি আগে, মানে কেমন ধরনের, মানে যে ওই কোনো একটা স্ক্রলিং টলিং বা কিছু একটা পেজ বানাবার জন্য নিয়ে এসে ধরে বসিয়ে দেওয়া, ওরকম করেছি আর কি। তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হতো যদি মানে ব্যবহার করে থাকতেন। এবার খুব রেয়ার কাজ করেছেন বলে সে কারণে একটু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আমি এইটাতেই বোঝাই। তো আমাদের অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখন আমরা কোনো অ্যাপ্লিকেশান বিল্ড করি, অ্যাপ্লিকেশান বিল্ড করার জন্য প্রথম আমাদের এন্ট্রি ফাইল যেটা থাকবে প্যাকেজ ডট জেসন, এবং প্যাকেজ ডট জেসনের মধ্যে আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করার যে প্রসেস, সেটা এই প্রসেসটাতেই অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সি আমরা অ্যাড করে থাকি। ঠিক আছে, আর এটা হচ্ছে কি, যদি আপনি ভ্যানিলা নেন তাহলে অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, আর যদি ম্যানুয়াল করেন তো ম্যানুয়াল করতে পারেন। দু রকম অপশানসই রয়েছে। এবার হচ্ছে কি, আমাদের মেন সোর্স ফাইল কোথা থেকে থাকবে, মানে অ্যাকচুয়ালি আমাদের কানেকশান কোথা থেকে হবে, তার জন্য এখানে সোর্স বলে অপশান বলে দেওয়া হয়েছে, এবং এই সোর্সের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে অ্যাকচুয়ালি আমাদের সোর্সটা পাচ্ছে। এবার ফাইনালি যা কোড আমাদের এক্সপোর্ট হবে সেটা আমাদের এই ডিস্টে গিয়ে পড়বে।
ওকে, এই হচ্ছে মধ্যে কথা। এবং আমাদের অ্যাপ্লিকেশনের যা আউটপুট সমস্ত আমরা এইখানে দেখতে পাবো। এবার বেসিক্যালি কী হচ্ছে, আমি এখানে নর্মাল জাভাস্ক্রিপ্ট ইউজ করে এখানে একটা সেট আপ করা আছে। এখানে আমি একটা বাটন ক্রিয়েট করছি। বাটন ক্রিয়েট করে এখানে ক্লিক মি বলে এখানে একটা অপশান ক্রিয়েট করছি। আর সঙ্গে কী করছি, আমি এখানে জাভাস্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করে এখানে script.js বলে একটা ফাইল রাখলাম। এবং অবভিয়াসলি আমি এখানে script.js এই ফাইলটা এখানে দিলাম। এবার বেসিক্যালি কী হচ্ছে, যদি কিনা আমাদের এই বাটনটা ক্লিক করে এখানে যদি কালার চেঞ্জ করতে হয়, তাহলে সেটা আমরা কীভাবে করব। এইখানে কালার চেঞ্জ করতে গেলে এবার হচ্ছে কি var btn ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে কোয়ারি সিলেক্টর ইউজ করার দরকার পড়বে না, যদি কিনা যেহেতু আমরা এখানে আইডি ইউজ করছি। তো যদি আমরা আইডি ইউজ করি তখন সেক্ষেত্রে আমরা কোয়ারি সিলেক্টর তো ইউজ করতে পারি, বাট গেট এলিমেন্ট বাই আইডি অপশানসও আমাদের কাছে রয়েছে। এবার গেট এলিমেন্ট বাই আইডি যদি করি আমরা ডাইরেক্টলি এখানে এইটাকে আমরা পেয়ে যাচ্ছি, আইডি যেহেতু এখানে রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যখনই আমাদের এখানে অপশানস ইউজ হচ্ছে তখন কী হচ্ছে, এখানে বাটন দিয়ে অ্যাড ইভেন্ট লিস্টনার এবং এখানে ক্লিক দিয়ে আমাদের বাটন ক্লিক অপশান আমরা দেখতে পাবো। কিন্তু আমি কিন্তু কাজ করি, আমি খুব নভিস জাভাস্ক্রিপ্টে কাজ করেছি। তাতে ক্লিক ইভেন্টটা আমি ওখানে লিখে দিতাম, ক্লিক বলে ফাংশনটা লিখে দিতাম ওর ভেতরে আর কি করে। আপনি যেটা করতেন আপনি এরকম লিখতেন ডলার, এখানে এরকম মানে বাটন দিয়ে এরকম টাইপের কমান্ড লিখেছেন হয়তো, এরকম লিখতাম, অথবা ওই মেথডেই ক্লিক করে মানে ফিচারটা করতাম। এইটা করিনি, এই সিনট্যাক্সটা ভালো সিনট্যাক্স যেটা আপনি লিখেছেন, কিন্তু এই যে সিনট্যাক্সটা হচ্ছে jQuery সিনট্যাক্স। এটা হচ্ছে jQuery সিনট্যাক্স এবং এই সিনট্যাক্সটা ইউজ করে কাজ করাটা অনেক বেশি সুবিধা হয়, কিন্তু এটার জন্য আমাদের jQuery-কে অ্যাড করতে হয়। মেন ব্যাপার হচ্ছে আমাদের যত জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আছে সেগুলো সমস্ত কিছু ডিপেন্ড করে আছে এর ওপর বেস করে, ঠিক আছে। এবার বেসিক্যালি এই যে কমান্ডটাকে আমাদের তৈরি করতে হবে, মানে যদি আমরা এখন এটাকে অ্যাজ এ লাইব্রেরি রেডি করতে চাই। কিন্তু এইটা অ্যাকচুয়ালি নর্মাল জাভাস্ক্রিপ্টের কোড যেটা আমরা ইউজ করছি। তো এখন আমরা এনভায়রনমেন্টটাকে স্টার্ট করি npm স্টার্ট টেস্টিংয়ের জন্য। তো এইখানে আমাদের এটা লাইভ আছে, দেখুন এখানে বাটনটা এসে গেছে। এইখানে আমরা করছি কি, আমি এখানে কনসোলে গিয়ে এই যে যেই ক্লিক করছি এখানে বাটন ক্লিক অপশানটা কনসোলে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের উদ্দেশ্য কি, এইখানে যে এই h1 ট্যাগ রয়েছে এই ট্যাগের ওটাকে কালার চেঞ্জ করব, টেক্সট চেঞ্জ করব, এই সমস্ত করব। তাহলে এখানে var h1 করে আমরা এখানে রাখছি এবং এখানে আমরা অবশ্যই h1 ডট স্টাইল কালার রেড এটা করে দিলাম, ওকে। এবার এখানে কি আছে, জাস্ট এটা ক্লিক করলাম, এখানে লেখা চেঞ্জ হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এটা এরকম করা যায় যে একবার ক্লিক করলে লাল হবে, একবার ক্লিক করলে আবার নরমাল হয়ে যাবে? হ্যাঁ, করা যাবে। এবার এটা হচ্ছে কি, এর জন্য আমাদের একটা এখানে একটা চেক লাগাতে হবে, var চেক ট্রু ইফ চেক, এটা হলো, ঠিক আছে। এবং এইটা হওয়ার পরে কী হবে, এটা এরকম হবে, এটাকে এটা হলো এবং এলস এখানে আমরা এইভাবে রেখে দিলাম। তো বেসিক্যালি কী হচ্ছে, এটাকে আমরা নর্মাল কালার রাখছি, ওকে, হ্যাঁ।
মানে নর্মাল হোয়াইট আর লিখছি না, কালার তুলে নিচ্ছি, ব্ল্যাঙ্ক করে দিচ্ছি তার জন্য। এটা এটা মানে হচ্ছে কালারটাকে তুলে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে জিনিসটা আমরা করতে পারি জাভাস্ক্রিপ্টের প্রসেস অ্যাপ্লাই করে। এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রসেসটা। এবার দেখুন এই যে জিনিসটা করছি, এই কাজটা করতে গিয়ে কী হচ্ছে, আমাকে এইটা সিলেকশনে এই লেভেলের কোডটা লিখতে হচ্ছে, তারপরে এইখানে এই কোডটা লিখতে হচ্ছে। এই কোডটাই আমাদের অনেক কম কোডে হয়ে যেতে পারত, কম লাইনে হয়ে যেতে পারত। এর জন্য লাগবে কি আমাদের একটা লাইব্রেরি, ঠিক আছে। নর্মালি আমরা যদি লাইব্রেরি ইউজ করি, এখানে lib.js বলে একটা লাইব্রেরি ক্রিয়েট করছি। এই যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি কী হবে, আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করছি, ক্লাস ইএল বলে ইএল বলে এখানে একটা ক্লাস ক্রিয়েট করছি। এইখানে কনস্ট্রাক্টরের মধ্যে কী করছি, document.query selector, যেটাকে ইএল বলে আমরা এলিমেন্টে সেট করব। ওকে, এর পরের পার্টটা হচ্ছে কি, এইখানে আমরা এই শো হাইড একটা অপশানস রাখলাম। যদিও এটার ব্যাপারটা একটু পরে যাব এই পার্টটা। এখানে মেনলি কী হচ্ছে, আমরা সিম্পল টেক্সট দেওয়ার জন্য এখানে ফাংশন, মানে এখানে এখানে আমরা ভ্যালু বসাচ্ছি। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, যদি আমাদের ভ্যালু থাকে তাহলে কী হবে, এলিমেন্টের মধ্যে ভ্যালু বসতে পারে। এটা ফাংশন দিয়ে লিখতে হয় না? এটা তো ফাংশনই তো। ফাংশন কতটা দিতে হয় না? না, ক্লাসের মধ্যে ফাংশন লিখতে লাগে না। আমি যখন ক্লাস পড়িয়েছিলাম তখন খেয়াল করে দেখুন, ক্লাসের মধ্যে ফাংশন বলে কিওয়ার্ড ইউজ করেছিলাম। ক্লাসের মধ্যে ফাংশন কিওয়ার্ড ইউজ হয় না, ঠিক আছে। এটা হচ্ছে টেক্সট অ্যান্ড HTML প্রসেস যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা, অ্যান্ড ভ্যাল হলে এইটা। ওকে, ব্যাপারটা আমি একটু বাদে এক্সপ্লেন করব। এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি পুরো HTML পার্টটাকে সেট করার প্রসেস আমি এখানে সেট করছি। মানে এখানে অ্যাকচুয়ালি HTML যাতে সেট হয় তার প্রসেসটাই এখানে রেডি করছি। ওই স্টাইলটা CSS, স্টাইলটাকে অ্যাকচুয়ালি CSS বলে এখানে রাখলাম। তারপরে হচ্ছে যদি কোনো ক্লাস ক্রিয়েট করতে হয়, ক্লাস রিমুভ ক্লাস, টগল ক্লাস অপশন রয়েছে। তারপরে হচ্ছে আমাদের এখানে টগল ক্লাস, তারপরে আমরা এখানে দিচ্ছি add class, remove class, toggle class, হ্যাঁ বেসিক্যালি যখন দেখাবো তখনই বুঝতে পারবেন। এগুলো হচ্ছে কি, আমি একটা ফাংশনস লিখছি, যে ফাংশনসগুলো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের ফাংশন, ঠিক আছে। এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট এলিমেন্টের ফাংশন, মানে এই যে আমরা যে এলিমেন্ট এখানে সেট করলাম সেই এলিমেন্টের ফাংশন হচ্ছে এগুলো, ঠিক আছে। এর সঙ্গে অন অফ, ঠিক আছে, দরকার নেই। আমি এখানে কিছু কুইক প্রসেসে লেখা হয়ে যাচ্ছে, বাট এটা জাস্ট বোঝার জন্য। এবার এইখানে যত জিনিস আমরা রেডি করলাম,
এই সমস্ত জিনিসকে রেডি করে এখানে কি করব, প্রত্যেকটা ক্লাসের শেষে একটা জিনিস আমি রেডি করছি, এটা হচ্ছে চেইন ক্রিয়েট করব, মানে অবজেক্ট চেইন। এটা হচ্ছে অবজেক্ট চেইন ক্রিয়েট করার একটা প্রসেস যেটা আমরা ইউজ করতে পারি। এখানে আমরা অবজেক্ট চেইন এখানে আমরা ক্রিয়েট করতে পারবো। রিটার্ন, এখানে আমরা ক্রিয়েট করছি অবজেক্ট চেইন। বেসিক্যালি কী ব্যাপারটা সেটা আমি আস্তে আস্তে বলবো। এইটাতে আর হবে না, এইগুলোটাতে আর হবে না অবজেক্ট চেইন, কারণ বেসিক্যালি কী হচ্ছে যেটাতে ফাইনাল রিটার্ন রয়েছে, মানে বেসিক্যালি কী হচ্ছে ওপরের যে পার্টগুলো ছিল এগুলোতে রিটার্ন কিওয়ার্ড ছিল না, কিন্তু যেহেতু এখানে রিটার্ন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে রিটার্ন হয়ে যাওয়ার জন্য আর এখানে আমরা আলাদা করে দিস এখানে সেন্ড করতে পারবো না আলাদাভাবে। আচ্ছা, প্রপটা কোথায় গেল? প্রপওয়ালা মেথডটা কোথায় গেল? এই যে সিএসএস, এটা হচ্ছে স্টাইলে যে আমরা কালার, ব্যাকগ্রাউন্ড এই সমস্ত যেগুলো প্রপস সেট করছিলাম সেটা হচ্ছে এটা। এটাও তো রিটার্ন করছে, তাহলে এই ক্ষেত্রে রিটার্ন দিস করছে কি করে? এখানে রিটার্ন করছে এলসের ক্ষেত্রে, যদি আমার ভ্যালু থাকে, যদি আমার প্রপার্টি যদি থাকে, ঠিক আছে, প্রপার্টি এবং ভ্যালু যদি থাকে তখন আমাদের কী হবে, এইটা এক্সিকিউট করবে, এবং এইটা যখন এক্সিকিউট করছে তখন এখানে তো আর রিটার্ন নেই, তখন এই ক্ষেত্রে রিটার্নটা করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে লজিক্যালি যেখানে রিটার্ন অপশানসটা নেই সেখানে রিটার্ন করবে না, আর যেখানে রিটার্ন অপশানস থাকছে সেখানে রিটার্ন করবে, তার মানে এই চেনটা ব্রেক করে যাবে। এটা হচ্ছে অবজেক্ট চেন ব্রেক, অবজেক্ট চেন অপশান। এবার এটা বেসিক্যালি কী হচ্ছে, আমরা যে এই যে যেটা বানালাম এইটাকে আমরা এক্সপোর্ট, ঠিক আছে, ডিফল্ট, আচ্ছা এখানে ডি এফ এ ইউএলটি করে এখানে আমরা একটা ফাংশনস ক্রিয়েট করছি, যে ফাংশনটা ডলার সাইন দিচ্ছি, ঠিক আছে, ডলার সাইন দিয়ে আমরা এটাকে এইভাবে ডিক্লেয়ার করছি। ওকে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কীরকম দাঁড়ালো জিনিসটা, অ্যাকচুয়ালি এই যে ব্যাপারটা এটা আমি না বসালেও হতো, মানে এটা আমি জাস্ট এইভাবে আপাতত এইভাবে রাখছি। এটা হচ্ছে কি নর্মাল আমাদের ES5-এ যে কোয়েরি যেভাবে কাজ করে সেই যে কোয়েরির একটা স্মল ভার্সন রেডি করে নিলাম, ঠিক আছে, ওই ডলার সাইন দিয়ে দেখাচ্ছিলাম না, তার একটা যে কোয়েরির একটা স্মল ভার্সন তৈরি করলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি এই জিনিসটাকে আমরা ইন জেনারেল আমরা এইভাবে লিঙ্ক করে থাকি, মানে নর্মাল কাজের ক্ষেত্রে, ঠিক আছে। এবার এইখানে এটা হলো, এখানে এই যে কাজটা হচ্ছে এই কাজটা করার জন্য আমরা এইবার স্ক্রিপ্টের মধ্যে কি করব, এই যে কোডটা লেখা আছে এই কোডটাকে ইউজ করব না, এবার আমরা এই কোডটাকে করব কীভাবে, ডলার দিয়ে এখানে কি করছি বাটন, মানে এই বাটনটার উপরে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে কী আছে হ্যাশ বাটন, কারণ ওইখানে বেসিক্যালি কী হচ্ছিলো আমাদের আইডি দিয়ে বাটনটা পাচ্ছিলাম, তাহলে এখানে BTN করার পর ডট অন বলে এখানে মেথড রয়েছে, ঠিক আছে, অন মেথডটা ক্রিয়েট করেছিলাম। এবার এখানে বেসিক্যালি আমাদের এই যে মেথডটা দেখুন, ওপরের যে জিনিসটা করেছিলাম ওপরে কতগুলো লাইন লিখেছিলাম, আর এইখানে জাস্ট এই রকম লাইনটা লেখা হলো। একটু আউটপুটটা দেখে নিই তারপরে বলছি, ঠিক আছে। আউটপুট পেয়ে গেলাম অ্যাজ ইট ইজ রিকোয়ার্ড, আচ্ছা
এখানে গুড বাইয়ের ক্ষেত্রে কালার চেঞ্জ হচ্ছে না কেন? এখানে এটা তখন তাহলে কি হোয়াইট লিখতে হবে, ঠিক আছে? হুম, আপাতত এটা করলাম। তো দেখুন বেসিক্যালি এটা ছিল নর্মাল জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে? হুম, আর এই যে কোডটা হয়ে গেল, এটা হয়ে গেল লাইব্রেরি ইউজেস কোড, মানে লাইব্রেরি হিসাবে ইউজ করলাম এবং তার হিসাবে আমরা কোডটা পেলাম। এবার ঘটনাটা হচ্ছে কি, এটা হলো কীভাবে, এই পুরো প্রসেসটা হলো কীভাবে, এটাকে একটু এক্সপ্লেন করা যাক সাইড বাই সাইড, ঠিক আছে? এটাকে সাইড বাই সাইড একটু এক্সিকিউট, এবার এটাকে দেখা যাক। এবার এই সাইড বাই সাইড যদি করি, এটাতে দেখুন এখানে দেখুন আমাদের অ্যাকচুয়াল কোডটা এখানে, ঠিক আছে? হুম, এই যে এই যে এই যে এই ব্যাপারটা, এটা দেখুন কি বলছে, ফাংশন, ঠিক আছে? হুম, এটা একটা ফাংশন, অবভিয়াসলি এখানে আমরা ফাংশন লিখেছি এবং এই ফাংশন কি রিটার্ন করছে, এলিমেন্ট ক্লাসের অবজেক্ট রিটার্ন করছে, হুম, হুম। ঠিক আছে? এবার এলিমেন্ট ক্লাসের অবজেক্ট যখন রিটার্ন করছে তখন কী হচ্ছে, এই এলিমেন্ট ক্লাসের ফাংশন হচ্ছে অন, আছে তো অন ফাংশন, হ্যাঁ, ব্যাস অন ফাংশনের মধ্যে এইখানে মেনলি কী হয়েছিল, এখানে আমরা অ্যাড ইভেন্ট লিস্টনার দিয়ে এখানে ইভেন্ট নেমটা বসালাম। এক মিনিট একটু নিচে আসবেন, ডান দিকেরটা। এখানে ডলার মানে হচ্ছে ফাংশনটার নাম, হুম, সিলেক্টর মানে হচ্ছে বাটন, সিলেক্টর মানে হচ্ছে এখানে আমরা যেটা সিলেক্ট করব সেটা, বাটন রিটার্ন নিউ ইয়েল সিলেক্টর, তার মানে রিটার্ন করছে হচ্ছে ক্লাসটা, ক্লাসেরও একটা অবজেক্ট আছে সিলেক্টর দেওয়া নাকি হুম কনস্ট্রাক্টর আছে, হুম ক্লাসটার কি কোনো কনস্ট্রাক্টর আছে? ক্লাসটা, হ্যাঁ ক্লাসটা তো অবশ্যই কনস্ট্রাক্টর তো আছেই তো, এই যে ক্লাসে কনস্ট্রাক্টর না থাকলে কী করে হবে? সিলেক্টর আপনি কি করেছেন ডকুমেন্ট ইয়েল সেটা ডকুমেন্ট বয় কোয়ারি সিলেক্টর, তাহলে আপনি ক্লাস বাটন পাঠাচ্ছেন। হুম, বাটন পাঠাচ্ছি তো এখানে কি আছে, বাটন পাঠাচ্ছি কি আইডি বাটন, মানে হ্যাশ দিয়ে আইডিটা পাঠাচ্ছি, তো সেই হিসাবে এখানে আইডি সিলেকশন হয়ে যাচ্ছে এবং এখানে কি হচ্ছে অনের মধ্যে কোয়ারি বেসিক্যালি, সিলেক্টরটা কাজ করছে আমি সেটাই ভাবছি, কোয়ারি সিলেক্টর তো হওয়া উচিত, তো হয়তো গেট এলিমেন্ট বা আইডি হওয়া উচিত না? না না, কোয়ারি সিলেক্টর যদি আমরা ইউজ করি, কোয়ারি সিলেক্টরে বেসিক্যালি কী হচ্ছে, কোয়ারি সিলেক্টর ফিচার্স হচ্ছে এই সমস্ত রকম এলিমেন্টই কাজ করতে পারে। যদি আমরা আইডি ইউজ করি তখন সেক্ষেত্রে আমাদের হ্যাশ ইউজ করতে হয়, যদি আমাদের ক্লাস বলে থাকতো তাহলে সেখানে ডট ইউজ করতাম, আর যদি এমনি বাটন হিসাবে যদি মানে শুধু বাটন নেম যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে BUTTON বাটন এইভাবে করতাম। আচ্ছা, এটা হচ্ছে সিলেক্টরের কাজ, মানে সিলেক্টরকে আমরা যে কোনোভাবেই সিলেকশনের কাজ করতে পারি, যেমন এখানে H1 ট্যাগ সিলেকশনে ডাইরেক্টলি হেল্প করছে, কিন্তু এখানে যদি আমরা আইডি হিসেবে যদি রাখছি তাতে সেক্ষেত্রে আমরা এখানে বাটন রেখে কাজ করতে পারি। এবার অন ফাংশনটা একটু দেখাবো। এবার হচ্ছে অন ফাংশনটা হচ্ছে এখানে অ্যাড ইভেন্ট লিস্টনার এখানে লেখা রয়েছে, ওই যে এলিমেন্ট অবজেক্ট যেটা আছে সেটার মধ্যে অ্যাড ইভেন্ট লিস্টনার, যার মধ্যে একটা নেম পাঠাচ্ছেন, নেম মানে ক্লিক, হুম আর ফাংশনটা তো ফাংশনটা পাঠাচ্ছেন। হুম এই ফাংশনের মধ্যে ইভেন্টটা মানে যা কাজ হবে সেটা লিখে দেওয়া হয়েছে। সেটা আপনি কিভাবে ম্যানেজ করছেন ওখানে, দিস ডট অ্যাড ইভেন্ট লিসনার নেম আর ফাংশন? আর ফাংশনটা পুরোটাই বলে দিচ্ছেন যে ইফ চেক যদি এটা হয় তাহলে এটা হবে, সেটা রিটার্ন দিসটা করলে কি লাভ হচ্ছে? রিটার্ন দিসের লাভটা হচ্ছে এইটাই তো আলাদা আলাদা লাইনে রয়েছে, এবার এটাকে এক লাইনে করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে রিটার্ন দিস, মানে এটাকে বেসিক্যালি চেন অবজেক্ট বলে, অবজেক্ট চেন। আচ্ছা, ইফেন্ট মানে হচ্ছে পুরো ফাংশনটাই পাঠিয়ে দিচ্ছেন, হ্যাঁ, মানে ওখানে যত লাইন কোড লেখা এটা আছে, এটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। লাইন নাম্বার 19 থেকে নিয়ে লাইন নাম্বার 29 অব্দি 28 অব্দি যা আছে সব ইফেন্টটা।
18 থেকে 29 যা আছে সেটাই হচ্ছে ইভেন্টটা। এটা কলব্যাক ফাংশন পড়েছিলাম না? হ্যাঁ সেটাই দেখছি, সেটাই একটু অ্যাডভান্স পার্ট, সেটাই দেখছি। অ্যাডভান্স কিছু না, এটাই নর্মাল। এবার শুধু তাই নয়, এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখান থেকে একটা ইভেন্টও পারফর্ম হচ্ছে। এখানে যদি আমি করি, এখান থেকে আমরা লগের মধ্যে এর ইভেন্টও আমরা চেক করতে পারবো। মানে যখন ক্লিক করছি তখন এইটার উপরে দেখুন এই পয়েন্টের ইভেন্ট ডেটাও আসছে। এটা করতে গিয়ে তো আবার আমি এবার গুলিয়ে ফেলবো। এইটা হচ্ছে এই অ্যাড ইভেন্ট লিস্নার যেটা আছে, এই অ্যাড ইভেন্ট লিস্নারের মধ্যে থেকে কি হয়, এটা অ্যাকচুয়ালি একটা কলব্যাক, মানে এটা একটা ফাংশন রয়েছে, ঠিক আছে? এই ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালু সেট করার একটা ব্যাপার রয়েছে, যে ভ্যালুটা হচ্ছে ইভেন্ট, যেটা হচ্ছে এই যে পয়েন্টার ইভেন্ট হিসাবে এটা রয়েছে। এই মেথড গুলো কি প্রথম তাহলে আমাকে পড়াশোনা করতে হবে নাকি? আমি তো কিছু বুঝতেই পারছি না। এখন অজস্র মেথড গুলো কি সব জানতে হবে নাকি? দেখুন, এই রকম অজস্র মেথড জাভাস্ক্রিপ্টে আছে। এবার এই সমস্ত পড়াশোনা করতে গেলে করতে পারেন, কিন্তু কী হবে, গুলিয়ে যাবেন। সেই কারণে বেশি পড়াশোনার ব্যাপার নয়, মেন হচ্ছে কনসেপ্টটা বোঝা। এইটা হচ্ছে ডোম ম্যানুপুলেশনের প্রসেস। মানে আমরা যে ডোম নিয়ে কাজ করছি, কলব্যাক কোথায় পড়েছিলাম? কলব্যাক পড়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, 5 সেকেন্ডেই আছে ওদের। এইখানে দেখিয়েছিলাম একটু, তারপরে এইখানে দেখিয়েছিলাম কলব্যাক। এটা তো একদম হজবরল হয়ে আছে। ক্লাস 1-এই বোধহয় কল ব্যাক এনেছিলেন বোধহয়, দেখুন তো ক্লাস 1টা। না, ক্লাস 1-এর করিনি। ক্লাস 1-এ আমি কোনোভাবেই কলব্যাক করাবো না। ক্লাস 1-এ কোনোভাবেই আমি কলব্যাক করাবো না। ক্লাস 2-এ যদিও মানতে পারি, কিন্তু ক্লাস 1-এ আমি কলব্যাক করাবো। তাহলে কল ব্যাকটা কোথায় গেল? ওই তো কলব্যাক ক্লাস 2 থেকেই, মানে এইখান থেকেই অ্যাকচুয়ালি কলব্যাক। এই যে গ্রিড ফাংশানে এই যে নেমগুলো পাস হচ্ছে, এইটা এই ফাংশনটা হচ্ছে কলব্যাক ফাংশন। তারপরে কলব্যাক বোঝাতে আমি এই রিড ফাইল এই ব্যাপারটাকে বলেছিলাম। এটা এটা অতটা ক্লিয়ার না, এটা ঠিক আছে, উপরেরটা ঠিক আছে। অ্যাকচুয়ালি কিছু না, মেন হচ্ছে এই যে আমরা এইখানে অ্যাডিমেন্ট লিস্টনার যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে HTML যে অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে। এই যে এখানে আমরা যখন যাচ্ছি এই জায়গাটা, এই যে ডকুমেন্ট, এই যে এখানে যখন এলিমেন্ট ক্রিয়েট হচ্ছে, এই এলিমেন্টটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই যে ডকুমেন্টের যে অবজেক্টটা রয়েছে, এবং ডকুমেন্টের পরে যে এডনি বলে যে এলিমেন্টটা ক্রিয়েট হচ্ছে, এই এলিমেন্টটাই অ্যাকচুয়ালি কিন্তু আন্ডারে আমাদের এই ফাংশনসগুলো রয়েছে। এই অ্যাড ইভেন্ট লিস্টনার, সেট অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউট, টগল, রিমুভ, এই সমস্ত ফাংশনস অ্যাকচুয়ালি এলিমেন্টের এগেনস্টে রয়েছে। তো এই এলিমেন্টের মধ্যেই এই যে মেথডটা আমি যেটা ইউজ করলাম এখানে, এই এই জায়গাটায় এই যে বলে, এই ডেটাটা ওইখান থেকে পাচ্ছে। মানে বেসিক্যালি কী হয়, এইখানে আমরা এটার যে পয়েন্টে আমরা ক্লিক করব, সেই পয়েন্ট প্লাস এটার অ্যাকচুয়ালি কি ইভেন্ট ডিটেলস কী আছে, সেই সমস্ত আমরা জেনারেলি পয়েন্টার ইভেন্ট থেকে পেয়ে থাকি। এটা অ্যাকচুয়ালি গেম ডেভেলপমেন্টের সময় হেল্প করে। মানে গেমিংয়ে যদি আমাদের কোনো রকম মানে ইভেন্ট ইউজ করতে হয়, তখন কাজে লাগে। লগ করতে গেলেও কি লাগে? হ্যাঁ, এরর লগ করতে গেলেও কি লাগে? এরর লগ করতে গেলে আমাদের লগ লাগে, কনসোল লগ লাগে। এরর লগ করতে এটা লাগবে কেন? এটা তো আমাদের ইভেন্ট, তো ইভেন্ট দিয়ে তো এরর লগ হয় না, লগ দিয়ে লগ হয়। ইভেন্ট ডিফল্টটা কি? ওটা হচ্ছে যখন আমরা ফর্ম ইভেন্ট ক্রিয়েট করি তখন, তার জন্য। মানে ফর্ম ক্রিয়েট করলে পরে কী হচ্ছে, যখনই আপনি ফর্ম সাবমিট করবেন, সাবমিট বাটন ক্লিক করবেন, তখনই সঙ্গে সঙ্গে কী হবে, ওটা অটোমেটিক্যালি আপনার একটা রিফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, তখন ওটা ফর্ম ইভেন্টে কাজ হয়ে থাকে।
ফর্মটা যাতে রিফ্রেশ না হয় জন্য লিখতে হয় প্রিভেন্ট ডিফল্ট। হ্যাঁ, মানে বেসিক্যালি কী হয়, যখন কিনা আমাদের পেজটা যাতে রিফ্রেশ না করা হয়, যাতে রিফ্রেশ হয়ে গেলেই মুশকিল হয়ে যাবে, তাহলে আর আমাদের জাভাস্ক্রিপ্ট কাজ করবে না। তো সেই কারণে জাভাস্ক্রিপ্টকে কাজ করাতে গেলে তখন ফর্ম মানে লোডটা বন্ধ করতে হবে। মানে তখন এটা ই ডট প্রিভেন্ট ডিফল্ট এটা লাগে, আর এটা সব জায়গাতেই লাগে, রিয়াক্টেও লাগে, অ্যাঙ্গুলারে লাগে না, কারণ অ্যাঙ্গুলারে ইন্টারনালি ওটা হ্যান্ডেল করা থাকে, কিন্তু রিয়াক্টে লাগে ফর্ম নিয়ে যখনই কাজ করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে এইটা নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই। এটা হচ্ছে W3 স্কুলসের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টে যদি যাই, জাভাস্ক্রিপ্টের মধ্যে এই যে এখানে ডোম ম্যানিপুলেশনের অপশানস, এই যে HTML ডোম, এই HTML ডোমের মধ্যে এইখানে দেখতে পাবেন এই অপশানসগুলো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মেথড, ঠিক আছে। তারপরে হচ্ছে ডকুমেন্টের মধ্যে কোন এলিমেন্টের মধ্যে যে ইনার HTML, অ্যাট্রিবিউট, প্রপার্টি, সেট প্রপার্টি, এই যে মেথডসগুলো রয়েছে, এই মেথডসগুলোই আমি ওখানে ইউজ করেছি, ঠিক আছে। এবার ক্রিয়েট এলিমেন্ট, রিমুভ এলিমেন্ট, এরকমও অপশানস রয়েছে, এটা আমি অবশ্যই ইউজ করিনি, বাট এটাও একটা অপশানস রয়েছে আমাদের এলিমেন্ট ক্রিয়েশনের সময় কাজে লাগে। তারপরে হচ্ছে যখনই আমরা কোনো ইভেন্ট কাজ করি তখন আমাদের এই অন ক্লিক বলে ফাংশনস দিয়ে আমরা সেই ফাংশনের মধ্যে আপগ্রেড করতে পারি। তো এই হচ্ছে একটা ডকুমেন্টেশন। তারপরে এই যে এলিমেন্ট যেটা রয়েছে, এলিমেন্টের মধ্যে সিলেকশনের প্রসেস এখানে দেওয়া রয়েছে, গেট এলিমেন্ট বাই ক্লাস। অন তো বোধহয় অ্যাটাচ করে ফাংশনটা কোনো কিছুর সাথে। অন বেসিক্যালি এখানে অন ফাংশন যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইভেন্টের জন্য ইউজ করছি, মানে অন ক্লিক বলি তো অ্যাকচুয়ালি HTML রয়েছে না, তো সেই ক্ষেত্রে এখানে অন ক্লিক। এবার এই ফাংশনটাই কে আমরা একটু অ্যাডভান্স করে, মানে একটু যদি অ্যাডভান্স করি, মানে শুধুমাত্র আমরা ক্লিক বলে ইউজ করব, তাহলে সেক্ষেত্রে ক্লিক নাম দিলাম, তাহলে এখানে শুধুমাত্র ফাংশন ইউজ করছি, যেটা হয়ে যাবে ক্লিক, ঠিক আছে। তার মানে এখানে আমরা ক্লিকটা দিয়ে দিলাম, এবার এখানে শুধু যাবে ফাংশন, মানে এই জায়গায় ক্লিক, তখন আর এই পার্টটা থাকলো না, শুধুমাত্র তখন এই পার্টটা আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। এইভাবে আমাদের ফাংশন এক্সট্রা অ্যাড হয়ে গেল অনের ওপর বেস করি। এই ক্ষেত্রে এটা আমরা এইভাবেও করতে পারি, এখানে দিস ডট অন করে, মানে এইখান থেকে এই ফাংশন, মানে এই ফাংশনকে এর ভেতরে কল করে হয়ে গেল। আউটপুট সেমই থাকবে, আমাদের চেঞ্জেস কিছু আসবে না, কিন্তু আমাদের ফাংশন একটা অ্যাড হয়ে গেল এক্সট্রা র্যাপার হিসাবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি jQuery লাইব্রেরির ফাউন্ডেশন, এই পার্টটা, মানে আমরা যে jQuery দেখে থাকি, মানে যদি কখনো করে থাকেন, তা সেই jQuery লাইব্রেরির ফাউন্ডেশনটা হচ্ছে এইটা, যেখানে আমরা ডলার দিয়ে সিলেক্টর ইউজ করে আমরা তার আন্ডারে আমরা সমস্ত ফাংশন বা ডেটা লিখতে পারি আলাদা আলাদা করে। অথবা আপনি যদি মনে করেন না আপনি এই ওপরের যে প্রসেস আছে সেই হিসাবে করতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে var btn করে এখানে বাটন চুজ করলেন, তারপরে এখানে btn ডট এইভাবেও লিখতে পারেন। মানে এইটাতে বেসিক্যালি কী হলো, আপনার এই যে এই লাইনের কাজটা এইটুকুতে এসে গেল। এই যে এই লাইনের যে কাজটা, এটা যেটা লেখা হয়েছিল সেটাই আমাদের এইখানে এইটুকুতে লেখা হয়ে গেল। একই, মানে কনসেপ্ট একই, শুধু জিনিসটাকে মানে একটু বড় সড়ো লাইন লিখতে হচ্ছিলো, সেটাকে ছোটো করে দেওয়া হলো একটা লাইব্রেরি বানিয়ে। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে
আমরা যে রিয়াক্টে কাজ করব বা যাতেই কাজ করি না কেন, যে সমস্ত লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছি, তাতে আমাদের যদি নর্মাল জাভাস্ক্রিপ্ট যদি জানি, তো নর্মাল জাভাস্ক্রিপ্টটাকে ইউজ করেই কিন্তু আমরা সমস্ত কাজ করতে পারি। মানে আপনাকে যদি হয়, আমি কিন্তু রিয়াক্ট লাইব্রেরি বানিয়েও দেখিয়ে দেবো, ঠিক আছে, বাট বেসিক্যালি অলরেডি বানানো আছে, তো কেন বানাতে যাব? কিন্তু মেন ব্যাপার হচ্ছে কনসেপ্টটা জানা, যে লাইব্রেরির যে ইন্টারনাল স্ট্রাকচারটা সেটা কীভাবে কাজ করছে, মানে বিল্ড আপটা কীভাবে হয়েছে, সেটা যখনই জানা যাবে তখন অটোমেটিক্যালি কী হচ্ছে, কোডটা বুঝতে অনেকটা সুবিধা হয়ে যাবে। অ্যাকচুয়ালি যত থার্ড পার্টি যত লাইব্রেরি, যেমন কিনা আপনার ওই যে কোন জেএসের কথা বলছিলেন, সেই জেএস লাইব্রেরিগুলো কিন্তু তৈরিই হয়েছে এরকমভাবে জাভাস্ক্রিপ্টের কনস্ট্রাক্টর বানিয়ে বিভিন্ন রকম ফাংশনস ক্রিয়েট করে ওর মধ্যে কিছু একটা সলিউশনস ওই এক একটা ফাংশনসের মধ্যে দিয়ে রেখেছে, যেটা অ্যাকচুয়ালি ফাইনালি রেন্ডার করছে ব্রাউজারে। ওকে, এবং এখানে আমরা যদি মনে করুন একটা মাইক্রো গেম ফ্রেমওয়ার্ক যদি বানাতে চাই, সেটাও বানাতে পারি, কিন্তু আজকে সেটা করব না, কারণ আজকে করলে পরে চাপ খেয়ে যাবেন। না না, আজকে চাই না। আজকে করব না, কিন্তু করব একটা ছোট জাভাস্ক্রিপ্টের টাস্ক করব, যাতে কিনা বুঝতে সুবিধা হয় যে জাভাস্ক্রিপ্টে আমাদের এই মানে ডোম ম্যানিপুলেশন, এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের যখনই কাজ করতে হয় দু রকম, মানে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে ব্রাউজার লেভেলে কাজ করতে গেলে আমাদের ডোমকে ম্যানিপুলেট করতে হয় আর বোমকে ম্যানিপুলেট করতে হয়। ডোম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, মানে বেসিক্যালি HTML পেজটা, আর বোম হচ্ছে ব্রাউজার অবজেক্ট মডেল, মানে ব্রাউজারের পুরো যে খুঁটিনাটি যা যা আছে সেটাকে ম্যানেজ করার জন্য বোম। এবং সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই অলমোস্ট সেম। ব্রাউজারের ক্ষেত্রে উইন্ডো অবজেক্ট, স্ক্রিন অবজেক্ট, লোকেশন অবজেক্ট, এগুলো হচ্ছে ব্রাউজারের আলাদা আলাদা পার্ট, কিন্তু ব্রাউজারের এই যে স্ক্রিন, লোকেশন, হিস্ট্রি, এই যেগুলো রয়েছে সবই হচ্ছে উইন্ডোজের মেম্বার, এবং এই ডকুমেন্টটাও উইন্ডোর মেম্বার, কারণ এই যে HTML পেজটা সেটা যেহেতু ব্রাউজারের আন্ডারে খোলে, সেক্ষেত্রে সমস্ত কিছুই ব্রাউজারের মেম্বার। এছাড়াও কিছু ওয়েব এপিআই রয়েছে, সমস্ত জিনিসই উইন্ডোর আন্ডারে আসে, মানে ব্রাউজারের আন্ডারে আসে। তো এই কারণে আমরা এখানে ফ্রন্ট এন্ডে যত আপনি দেখবেন, যত লাইব্রেরি, মানে ফ্রন্ট এন্ডে রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, হোয়াট এভার যাই আসুক না কেন, তাদের মেন কাজই হচ্ছে এই ডোম অ্যান্ড বোম, এই পুরো ব্যাপারটাকে ম্যানেজ করা, এবং এর জন্য আলাদা আলাদা লাইব্রেরি বানিয়ে ফ্রেমওয়ার্ক বানায়, ঠিক আছে। এবার সেটা গেমিংয়ের জন্য হতে পারে, সেটা কোনো ফিজিক্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো গেম ডেভেলপমেন্টের জন্য হতে পারে, সেটা কোনো অ্যানিমেশনের জন্য হতে পারে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, আপনার যে কোনো ধরনের যদি লাইব্রেরি দেখেন, জাভাস্ক্রিপ্টের জেএস লাইব্রেরি যদি দেখি, জেএস লাইব্রেরিজ ফর অ্যানিমেশন যদি দেখি, তো এখানে দেখুন অ্যানিম জেএস বলে এখানে একটা অ্যানিমেশন জাভাস্ক্রিপ্ট রয়েছে, ঠিক আছে। এইরকম একটা আমরা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি দেখতে পাচ্ছি। এবার এই যে জাভাস্ক্রিপ্ট যে লাইব্রেরিটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, এখানে দেখে লাগছে বাবা কি সুন্দর বানিয়েছে জিনিসটা, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ডেফিনেটলি এটা সুন্দর তো বানিয়েছে, কিন্তু এর যে প্যারামিটার্সগুলো, সেগুলো যদি আমরা একটু ফলো করি, আমাদের কাজটা কিন্তু অনেক বেশি সিম্পলিফাই করে দিচ্ছে, ঠিক আছে, অনেক বেশি সিম্পলিফাই করে দিচ্ছে। এখানে কী হচ্ছে, অপশানস দিচ্ছে, আমরা ক্লাস ক্রিয়েট করছি, এবং ক্লাসের মধ্যে যে ধরনের আমরা অ্যানিমেশনস ইউজ করতে চাই সেই অ্যানিমেশনস দিচ্ছি, হয়ে যাচ্ছে আমাদের অ্যানিমেশনের কাজ। এখানে দেখাচ্ছে খুব সুন্দর করে, মানে বানিয়েছে ডেমো দেখাবার জন্য, বাট এর যে জিনিসটা বানিয়েছে ভালো, মানে আগে সিম্পল বানিয়েছিল, এখন এটাকে ফাইনালি কী বলছে, অল ইন ওয়ান অ্যানিমেশন ইঞ্জিন। বাহ, মানে এখানে ক্যানভাস অ্যানিমেশন, এসভিজি অ্যানিমেশন, মানে যার জন্য কী হচ্ছে, এত বেশি স্মুথ আর এত বেশি এফেক্টিভ দেখাচ্ছে, কারণ এটা ওএফজিএল ইউজ করে করা, যার জন্য এত স্মুথ লাগছে জিনিসগুলো। যেমন আপনারা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে গেলে গ্রাফিক্স লাইব্রেরি ইউজ করেন না, ডাইরেক্ট এক্স,
ডাইরেক্টএক্স গ্রাফিক্স লাইব্রেরি আছে না, হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে ওয়েবের ক্ষেত্রে ওয়েবজিএল, ওয়েব গ্রাফিক্স লাইব্রেরি। ও এবং এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন এখানে স্ট্রাকচার, যত লাইব্রেরি যা আমরা দেখবো, মানে যাই দেখি না কেন, সমস্ত কিছু কিন্তু আমাদের দুভাবে ইউজ করা যেতে পারে। এক হচ্ছে আমরা বিল্ডার ইঞ্জিনে ফেলে কাজ করতে পারি, মনে করুন এটাকে যদি আমরা নিয়ে কাজ করি, তাহলে এখানে npm ইনস্টল করে এটাকে অ্যাজ এ থার্ড পার্টি প্যাকেজ এটাকে ইনস্টল করে কাজ করতে পারি, অথবা আমরা এটাকে ব্রাউজার ডিপেন্ডেন্সি হিসাবে ইউজ করতে পারি। এই হচ্ছে ব্রাউজার ডিপেন্ডেন্সির প্রসেস, যেটা আমরা এখানে লাগিয়েছি এই HTML পেজে। এটা হচ্ছে ব্রাউজার ডিপেন্ডেন্সি। কিন্তু যদি আমরা মনে করতাম না এটাকে ব্রাউজার ডিপেন্ডেন্সি না, আমরা অ্যাপ ডিপেন্ডেন্সি করব, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা এক্সপোর্ট লিখে রাখলাম, ঠিক আছে। এবার এটাকে ধরে নেওয়া যাক এই পার্টে আমরা কাজ করব না, তো এটাকে আমরা মডিউল, সরি টাইপ মডিউল মনে হয়, টাইপ মডিউল। তো এখানে এই পার্টটাকে করার জন্য আমরা এখানে ইম্পোর্ট এইভাবে এটাকে করতে পারতাম। ওকে, এটা করার পর কাজ করবে। এবার এই ক্ষেত্রে কী হয়ে গেল, এই ক্ষেত্রে আমাদের শুধু একটা পেজ আসলো, একটা ফাইল। আর যদি আমরা এইটা না করতাম, এই পার্টটা না করতাম, এই পার্টের উপর বেস করে কাজ করতাম, আচ্ছা এবার একটু এইটাকে সরাতে হতো, এটা এইভাবে কাজ করবে, ব্রাউজার ডিপেন্ডেন্সি অথবা আপনার অ্যাপ ডিপেন্ডেন্সি। অ্যাপ ডিপেন্ডেন্সি করতে গেলে এখানে এক্সপোর্ট অ্যাপ্লাই করে দিতে হবে, আর এখানে এটাকে মডিউলে তুলতে হবে, তখন এই এই লিঙ্কটার দরকার নেই, এটা তখন ওই ফাইলটার ভেতর ঢুকে যাবে। তখন এটার দরকার পড়বে না, তখন সেক্ষেত্রে এই এই লাইনটা দিয়ে কাজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্সি। কিছু না, আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিসের বেসিসে আপনি বলছেন এটা অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্সি আর ব্রাউজার ডিপেন্ডেন্সি, মানে বেসিসটা কি? বেসিসটা হচ্ছে এটাই যে যখন আপনার এইটা কম্পাইল হচ্ছে, তখন কী হচ্ছে, এই ফাইলটাকে নিয়ে একটা সিঙ্গেল ফাইলে কম্পাইল হচ্ছে। এটা যখন কম্পাইল হচ্ছে, এখানে অনেক আলাদা আলাদা ফাইল দেখা যাচ্ছে, বাট মানে অনেক ফাইল মিলে যদি একটা ফাইলে কম্পাইল হয়ে যায়, তাহলে আমি সেটা কি অ্যাপ ডিপেন্ডেন্সি বলবো? কারণ ওটা অ্যাপ্লিকেশন পার্ট হয়ে যাচ্ছে না, সিঙ্গেল ফাইলে কনভার্ট হয়ে যাচ্ছে, আচ্ছা কম্প্রেস হয়ে যাচ্ছে। আর যখন কিনা আপনার HTML পেজে রয়েছে, তখন কী হচ্ছে, এটা ব্রাউজার হিসাবে কাজ করছে, আলাদা আলাদা ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করছে, ব্রাউজার ডিপেন্ডেন্সি। কারণ এখানে কী হচ্ছে, এখানে আপনার এই ডিপেন্ডেন্সিগুলোকে অ্যাক্সেস করতে আপনি ব্রাউজারের ফিচার্সকে অ্যাক্সেস করছেন, তাই না? তার জন্য ব্রাউজার ডিপেন্ডেন্সি। আর না হলে পরে এখানে কী হচ্ছে, আপনি সমস্ত এক্সট্রা অ্যাডিশনাল লিঙ্কিং আপনি বন্ধ করে দিয়ে আপনি সমস্ত কিছু একবারে টেনে নিচ্ছেন এক ফাইলের মধ্যে। এই যে একটা ফাইলের মধ্যে চলে আসছে সমস্ত কিছু, এই সমস্ত কিছু যখন একটা ফাইলের মধ্যে চলে আসে, তখন কী হয়ে যাচ্ছে, এটা তো অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। আর ওই অ্যাপ ডিপেন্ডেন্সি হলে পরে তখনই কী হয়, অ্যাকচুয়ালি একটা ফ্রেমওয়ার্ক নিজে লেখা যায় যে মানে মানে আপনি পারবেন, আমি আমার ক্ষেত্রে বলছি যে এটা তো অটো কমপ্লিট গুলো সব কমপ্লিট করে দিল, এইসব ফাংশন আমি লিখতে পারবো? হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না। দেখুন, মেন ব্যাপার হচ্ছে শুরুতেই পারবেন না, কিন্তু প্র্যাকটিস করলে কি না পারা যায়।
এগুলো তো প্র্যাকটিসের ব্যাপার, মানে বেসিক্যালি দেখুন আজকে যে কোনো কাজ করতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে, যেমন এবার আমি জানার এগুলোই পর জানি না, প্র্যাকটিস করতে অ্যাড হবে। ইভেন্ট লিস্নার, রিমুভ ইভেন্ট লিস্নার, এসব জিনিসপত্র জানি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আপনার প্রথমত জানতে হবে কি মেন ফিচার্সটা জানতে হবে, মানে মেন জিনিসগুলোকে জানতে হবে, তারপর তো এটাকে ডেকোরেশনে সাজানো। এটা তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি ডেকোরেটিভ প্যাটার্ন ইউজ করেছি। মেন ফিচার্স যেটা আছে সেটা তো ব্রাউজার ফিচার, মানে ডোমের ফিচার্স। হ্যাঁ, ডোমের ফিচার্সটাকে আমরা এখানে একটা স্ট্রাকচারে সেট করেছি। মেন তো যেটা কী হচ্ছে, যেটা মেন আমাদের নর্মাল কোড, এই যে নর্মাল কোড লিখে যেটা কাজ করা যেত সেই কোডটাই এখানে একটা লাইব্রেরি করে দেওয়া যায়, যাতে কিনা আমাদের এই যে কোডটা যেভাবে লেখা আছে সেইভাবে না লিখে আমরা একটু অন্যরকমভাবে যাতে লিখতে পারি, জাস্ট এটাই। ঠিক। মেন হচ্ছে আপনার এইটারও যা কাজ, এটারও তাই কাজ, আবার এখানে বের করে নেওয়া এটাও সেই একই কাজ করছে। এই যে আমরা যে বাটন এখানে পেলাম, যে এখানে বাটন ডট অ্যাড ইভেন্ট লিস্টনারও রয়েছে, মানে এখানে যদি আমরা অ্যাড ইভেন্ট লিস্টনার যদি লাগাই, অ্যাড ইভেন্ট লিস্টনার করে যদি এখানে ক্লিক করে আমি যদি এখানে লগে যদি এটা দিই ক্লিক, এটাও কাজ করবে। আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি এটা কেন কাজ করলো না তার একটা কারণ হচ্ছে এইখানে যে রিটার্ন যেটা আছে, রিটার্ন দিস ডট ইএল, এটা করে দিলে তাহলে এখানে কাজ করবে। এগুলো আপনি ধরতে পারছেন না, আমি কিছুই ধরতে পারছি না কিন্তু। সে ঠিক আছে। কেন করতে হলো এটা? হুম, এইটা কেন? এটা কেন করলাম, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা এটা করলাম এই যে এই যে অ্যাড ইভেন্ট লিস্টার, মানে অ্যাকচুয়ালি মেন নেটিভ ফিচার্স এটাকে অ্যাক্সেস করার জন্য এটা করলাম। কিন্তু আবার এই ফিচার্সটা এনাবেল করে দেওয়ার জন্য আমরা আবার এইগুলোকে অ্যাক্সেস পাচ্ছি না, এখানে আমার সেই অ্যাক্সেসটা বন্ধ হয়ে গেছে। কারণ এইখানে কনস্ট্রাক্টরের মধ্যে এলিমেন্টকে রিটার্ন করে দিয়েছি। এবার বেসিক্যালি কী হচ্ছে, এই ক্ষেত্রে আমাকে এখানে এলিমেন্টটাকে সিলেক্ট করতে হচ্ছে, তো সেই হিসাবে প্রবলেম হয়ে যাচ্ছে। আর না হলে পরে এইখানে অ্যাকচুয়ালি আমাদের যদি এই অ্যাক্সেসটা যদি পেতে হয়, এই অ্যাক্সেস পাওয়ার আর একটা উপায় আছে, যদি আমাকে এটা যদি পেতে হয় তাহলে বাটন ডট ইএল করলে তাহলে গিয়ে আমরা পাবো, কারণ ইএল হচ্ছে এর প্রপার্টি, তো সেক্ষেত্রে এটাকে এলিমেন্ট করে তবে গিয়ে পাবো, কারণ এলিমেন্ট প্রপার্টি আমরা পাচ্ছি, এই যে এলিমেন্টও কাজ করছে সঙ্গে এটাও কাজ করছে। এলিমেন্টটা কি করে পেলেন? ইএল বলে কোনো অবজেক্টই তো নেই এখানে। এই যে আছে না প্রপার্টি, কোথায় বাটন? এই যে এই যে এই যে এই যে এই ইএল দিয়েই তো পুরো সমস্ত আচ্ছা, ডেটা অ্যাক্সেস হচ্ছে। আর আমাদের জাভাস্ক্রিপ্টের তো ইএল প্রাইভেট নয়, পাবলিক, তো সেই কারণে কী হচ্ছে, এখানে আমরা ইএল দিয়ে আমরা এই বাটনের অ্যাক্সেসটাকে পেলাম, মানে এই নেটিভ ফিচার্সের অ্যাক্সেসটাকে পেলাম। ঠিক আছে, কিছু না, মেন ব্যাপারটা হচ্ছে বুঝতে পেরে যাবেন, বুঝতে পারবেন, করতেও পারবেন, শুরুতে একটু পড়তে হবে। আর মেন হচ্ছে যত এই জিনিসগুলোকে নিয়ে যত বেশি খাটবো তত কী হবে, ব্রেনের মধ্যে আস্তে আস্তে এগুলো সমস্ত মানে সেট হওয়া শুরু হবে। এবার দেখুন, আপনার যদি ব্রাউজারে ডিজাইনিংয়ের কাজ থাকে তখন আপনি ডিজাইনিং লেভেলের ভাবনা চিন্তা করবেন, যদি আপনার
ডেভেলপমেন্টের কাজ থাকে আপনি ডেভেলপমেন্ট নিয়ে ভাবনা চিন্তা করবেন, যদি আপনার গেম নিয়ে কাজ থাকে গেম নিয়ে ভাবনা চিন্তা করবেন, অ্যানিমেশন নিয়ে কাজ থাকলে অ্যানিমেশন নিয়ে ভাবনা চিন্তা করবেন, কারণ একবারে সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে পারবেন না। আর না সেটা চাই না, তবে আমি চাই যেটুকু কোড লিখবো, যেমন সি শার্পে মডিউল ওয়াইজ কোড লিখতে পারি, এটা মডিউলার কোড লিখতে পারি গুছিয়ে, ওরকম কোডই যেন মানে রিয়াক্টও লিখতে পারি। ওই জন্য ওটার জন্যই আমি এত অবশ্যই পারবে। বাজে বাজে কোড মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে একেবারে ওরকম নিজেই পরে বুঝতে পারছি না, এরকম না লিখতে হয় আর কি। দেখুন ব্যাপারটা হচ্ছে সেটা করতে গেলে তো প্রথমে তো মেন হচ্ছে ফিচার্সগুলো বুঝতে হবে যে কোথায় কি আছে। যেমন কিনা এই যে এই কোডটা যেটা তৈরি হলো, এই কোডটা তো অনেকটা সিম্পল এবং মডুলার কোড হয়ে গেল না, হ্যাঁ হ্যাঁ কিন্তু কি হলো এটাতে আমরা কিছুটা ছোটও করে ফেলতে পারলাম কোডটাকে। অ্যাকচুয়াল এই যে জিনিসটা এইটা লেখার থেকে এইরকমভাবে যদি আমরা একটা লাইব্রেরি বা কিছু একটা বানিয়ে নিলাম, এবার সেটাকে নিয়ে আমরা কোথাও অ্যাক্সেস করলাম, করতেই পারি। এবার বেসিক্যালি কী জানেন তো, যত করবেন তত বুঝবেন। আলটিমেটলি ঘটনাটা হচ্ছে এটাই। এখন কী হচ্ছে, আপনি শুরু করেছেন, আপনি হয়তো নর্মাল জাভাস্ক্রিপ্ট W3 স্কুলস থেকে যদি পড়তে বলি, পড়বেন ভাববেন কি হ্যাঁ পড়লাম তো, এর মধ্যে কি আছে, তাই না? তাই তাই তো মনে হয়, ওদেরটা পড়লে তো তাই মনে হয়, কিন্তু কাজ যখন দেখাচ্ছেন তখন তার সাথে আকাশ আর পাতাল ডিফারেন্স হচ্ছে। এবার বেসিক্যালি কী হচ্ছে, এইখানে যেটা দেখছেন সেটা দেখে মনে হচ্ছে কী আছে, এ তো কোনো ব্যাপারই না, কিন্তু যখন আমি জিনিসটাকে দেখাচ্ছি তখন একটু মানে ওই যেটা বললেন অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটাই এবার তো বলছি যে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো মানে এবার ব্যাপার একটা হচ্ছে মনে হচ্ছে পাতি আর একটা মনে হচ্ছে না অনেক পেটা। হুম এবার ব্যাপার হচ্ছে আন্ডার পড়াশোনা করতে গেলে পাতি থেকে পড়াশোনা করতে হবে, কাজ করতে গেলে টাপে গিয়ে কাজ করতে হবে, তাই তো করেন নাকি? হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে তো, না আমাকে মনে না রাখতে হলে ক্লিয়ার করবো। দেখুন এখনকার ডেটে এআই রয়েছে, অটো কমপ্লিশন AI রয়েছে, সব কোম্পানি কি AI দেবে? এটাই হচ্ছে কথা। দেবে না, কিন্তু মেন ব্যাপার হচ্ছে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। এখন এআই অ্যাভেলেবেল দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ নলেজ থাকতে হবে। দেখুন এআই বেসিক্যালি কি, আপনাকে প্র্যাকটিস করার জন্য আমি আপনাকে বলবো যে দেখুন আগেকার দিনে কী হতো, পড়াশোনার জন্য তো বই পড়তে বলা হতো, হুম হুম। ওয়েবসাইট পড়তে বলা হতো, এখন আপনাকে রিয়েল টাইম হেল্প করছে কোড লেখার সময়। নিন বুঝুন শিখুন, কনসেপ্টটা তো আমি বুঝিয়ে দিলাম। এটা তো আর সবাই দিলে তো ওই অ্যাক্সেস দেবে কিনা সবাই, না না অনেক জায়গায় সিকিউরিটিতে বন্ধ থাকে, অনেক কোম্পানি আপনাকে আপনি পড়াশোনার সময় মানে মেমোরাইজ করার জন্য আপনি করুন, মানে প্র্যাকটিস। দেখুন বেসিক্যালি উইদাউট প্র্যাকটিস কোনো কিছুই সম্ভব না। মেন ব্যাপার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, আলটিমেটলি প্র্যাকটিস করতে করতে। এই হেল্পগুলো কি আদৌ দেবে? আপনাকে যে হেল্পগুলো দিল এত তো HTML ফেস্টিভ্যাল ভ্যাল হ্যান ত্যান, এগুলো কি আমায় দেবে? দেবে তো অবশ্যই, কিন্তু এবার বুঝে নেওয়ার দায়িত্বটা হচ্ছে যে করবে তার। কারণ এখানে কী হচ্ছে, ভুলভালও দিয়ে যাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল ভুলভালও দিচ্ছিল, কিন্তু আমার কোনটা দরকার সেটা আমাকে জানতে হবে, তবে পরে আমি এক্স্যাক্ট জিনিসটা ঠিক করতে পারবো। কারণ এখানে সব কিছু যে সবসময় ঠিকঠাক দেয় তা কিন্তু নয়, ভুলও দেয়। এবার মেন হচ্ছে আমার অভিজ্ঞতা, আমি জানি যে এই কোডটা ঠিক এই কোডটা ভুল করছে। কারণ যেমন কিনা দেখুন এখানে রিটার্ন দিস, এটা কিন্তু দেয়নি, আমি এটা বসিয়ে নিয়েছি, কারণ আমি জানি যে এটা করলে পরে রিটার্নটা হবে, এবং এইভাবে করতে করতে সব কটাতে রিটার্ন বসিয়েছিলাম। এবার লাস্টে গিয়ে দুটোতে রিটার্ন বসাতে পারলাম না, তখন দেখলাম যে আচ্ছা এখানে তো অলরেডি রিটার্ন করাই আছে, তাহলে রিটার্ন কী করে বসাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আলটিমেটলি কী হচ্ছে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো মানে এআই বানিয়ে দেয়, এআই কে হেল্প নিলে পরে এআই করে দেবে, কিন্তু আলটিমেটলি আপনাকে জানতে হবে। আচ্ছা লাইব্রেরি না বানালেও যদি চেইন ফাংশন দিতে হয় সেটাও লেখা যায় না? চেইন ফাংশন শুধুমাত্র ক্লাসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, এটা কোনো নর্মাল ফাংশনের ক্ষেত্রে সম্ভব না। এটা যেহেতু ক্লাস রয়েছে না, ক্লাসের মধ্যেই চেইন ফাংশন ইউজ হতে পারে। আচ্ছা এটা আপনি ওই অন্য কোনো ফাংশন বানালেন, 10টা ফাংশন বানিয়ে তার মধ্যে চেন করার ভাবনা চিন্তা করছেন, সেটা হবে না। এটা যেহেতু ক্লাসের অবজেক্ট, সেক্ষেত্রে ক্লাসটাকে অ্যাকচুয়ালি রিটার্ন করে দিয়েছি,
এখানে দিস রিটার্ন করা মানে হচ্ছে ক্লাসটাকে রিটার্ন করে দিয়েছি, ক্লাসের অবজেক্টে। আর কয়েকটা মেথড, কয়েকটা ফাংশন আছে না, যেমন টু স্ট্রিং, হুম টু লোয়ার, হুম এই ধরনের ফাংশন যদি কোনো কিছু অবজেক্টের সাথে লিখতে হয়, এক্সটেনশন ফাংশন যেগুলো আর কি, হুম তার জন্য কি করতে হয় এখানে? ওই তো যদি এখানে টু স্ট্রিং টু লোয়ার, সেটা হচ্ছে অবশ্যই স্ট্রিং লেভেলের ব্যাপার, ওটার ক্ষেত্রে আলাদাভাবে হয়, ওখানে প্রোটোটাইপ দিয়ে করতে হয়। টু স্ট্রিং টু লোয়ার টু টাইটেল কেস এইগুলো যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওটা করতে হবে ওই স্ট্রিং ডট প্রোটোটাইপ ডট, এখানে ইএল ডট প্রোটোটাইপ ডট যা ইউজ করতে চান, দিয়ে তারপরে এরকম, এটা হচ্ছে এক্সটেনশন। মানে আপনার অ্যাকচুয়াল ক্লাসটা রয়েছে, তার সঙ্গে আপনি অ্যাডিশনাল ফিচার্স অ্যাড করছেন, তখন সেক্ষেত্রে এটা। ঠিক। আমি এক্সটেনশন বলতে সেই এক্সটেনশনটা বলছি না, আমি বলতে চাইছি একটা কিছু ফাংশন আমি নিজের মতো বানিয়ে নিতে চাইছি, ক্লাস কোনো একটা এক্সিস্টিং ডেটা টাইপের উপর করতে হতে পারে, স্ট্রিং এরই একটা ফাংশন আমি ওভাররাইট করতে চাই, যে হ্যাঁ, তো সে করতে পারেন। এখানে আপনার এটা রয়েছে, এবার আপনি এখানে বললেন ক্লাস ইএল টু, ঠিক আছে, ইএল টু করে এখানে এক্সটেন্ডস ইএল করে, এবার আপনি এর উপরে কি ওভাররাইট করতে চান করুন। ইএল টু বানালেন, এবার এর মধ্যে করুন এনআই এত কঠিন লিখবেন না, আমি বুঝতে পারবো না। ঠিক আছে, এখানে টেক্সট দিয়ে দিচ্ছি, টেক্সটের মধ্যে এখানে একটু কালার, আচ্ছা টেক্সট নয় HTML দিয়ে দিই, যেখানে এখানে কী করছি, ডেকোর ডেকোর টেক্সট বলে এখানে একটা ফাংশন দিচ্ছি, যার মধ্যে ভ্যালু বসাচ্ছি। এইখানে কী করছি, এই দিস ডট ইএল ইনার টেক্সটে ভ্যালুটা বসালাম। এবার তার মধ্যে করছি কি, এইখানে দিস ডট ইএল, এখানে কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, এরকম দিলাম, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, এবার মনে করুন আপনার এটা এক্সট্রা অ্যাডিশনাল, তো এই ইএল টুতে এটাকে এক্সটেন্ড করে দিলাম, মানে যেহেতু একটা এক্সটেন্ডেড, তো এখানে ফিচার্স যা আছে অ্যাজ ইট ইজ থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি সুপারকে কল করতে বলছি, এটা অ্যাকচুয়ালি দরকার নেই, এটার অ্যাকচুয়ালি দরকারই নেই, ঠিক আছে। এখানে কি হলো, আমাদের এটা পেলাম, বাট আমরা এখানে করতে চাইছি কি, মানে কোনটা দরকার নেই বলে বন্ধ করে দিল? ওই কনস্ট্রাক্টরটাকে, কারণ এখানে কনস্ট্রাক্টর যেহেতু লিখলাম, কনস্ট্রাক্টর লিখলে যেহেতু আমার সুপার কনস্ট্রাক্টরে ইনপুটটা আছে, তো সেক্ষেত্রে আমাকে সুপার ইউজ করতে হচ্ছে। আমি এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং করার কোনো দরকারই নেই, কারণ আমি এখানে নতুন ফাংশন বানাচ্ছি, ঠিক আছে। এবার এখানে কী করলাম, ডেকোর টেক্সট, এইটা আমি অ্যাকচুয়ালি নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ডেকোর টেক্সট, এই ইএল টু এর ফাংশন, ঠিক আছে। এবার ডেকোর টেক্সট তো দিয়েছি, বাট এখানে ডেকোরেশনটাকে ব্যাক করার অপশন রাখা নেই, ঠিক আছে।
ডেকোর টেক্সট। এবার এখানে আমরা কালার অ্যান্ড বিজি কালার এইভাবে দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে এইখানে ডেকোর টেক্সটের মধ্যে কালার অ্যান্ড এখানে বিজি কালার বসে দিলাম। তাহলে কি হচ্ছে এইখানে নর্মালি আমাদের এটা থাকলো। আচ্ছা, এইটা আলাদা করে বসাবো না, এইখানে এটা রাখলাম। এটাকে হ্যালো ওয়ার্ল্ড রাখছি, এইভাবে দুটো দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার এখানে আমি করছি কি এটা ডেকোর টেক্সট, এখানে ডেকোর টেক্সটটা এখানে কালার রেড ইয়েলো, আর এখানে ক্লিক করার পরে এটাকে করব হোয়াইট। ঠিক আছে, হোয়াইট হোয়াইট BLSC কে কি হলো? আচ্ছা, এটা ডেকোর টেক্সট করে এটা ডেকোর টেক্সট। ঠিক আছে, তো এইরকম মানে বেসিক্যালি আপনার নর্মাল যে ক্লাসটা ছিল সেটা ছিল, তারপরে আপনি যেটা এক্সটেনশন করতে পারেন, কিন্তু এবার ফ্লোটা বুঝতে হবে। বোঝা গেল কিছু? সেমি কিছু না, প্র্যাকটিসের দরকার আছে। এবার অ্যাকচুয়ালি যখন কাজকর্ম করতে হয় তখন আমাদের জাভাস্ক্রিপ্ট ওই মানে গদে ধরা জাভাস্ক্রিপ্ট, যদি এই জাভাস্ক্রিপ্ট যদি করেন, এই জাভাস্ক্রিপ্ট করতে পারেন, বলবো না যে এটা করলে ভুল কিছু হবে, বাট যত বেশি মডুলার ওয়েতে, ভালো ডেকোরেটিভ ওয়েতে যখন কাজ করবেন তখন কোডটার মধ্যে একটা বাইন্ডিংস থাকবে এবং প্রত্যেকটার পেছনে প্রত্যেকটা জিনিস খুঁজে পাওয়া এবং সেটাকে ম্যানেজ করা ইজি হয়ে যায়। আজকে এই অবধি থাক, তাহলে বেশি আগের দিনেরটাও করা হয়নি, বুঝতে অসুবিধা হবে, আমাকে দুটো ভিডিওই দেখতে হবে একসাথে। ঠিক আছে, তাহলে আজকে থাক এই অবধি রেকর্ডিং।